আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, বেরোল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, সপ্তম অধ্যায়, প্রেষণা। প্রেষণা কী এবং কর্মীদের প্রেষণা দানের বিভিন্ন উপায় বা পদ্ধতি। তাহলে প্রথমে আমি দেখব প্রেষণা কী। কারণ আমরা স্লাইডে দেখি প্রেষণা হলো মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধকরণ। এটি এমন একটি শক্তি যা কোনো ব্যক্তিকে বিশেষ কোনো কাজের দিকে টেনে নিয়ে যায়। যেমন কোনো ছাত্র যদি মনোযোগের সাথে পড়াশুনো করে তাহলে তার পিছনে ধনাত্মক প্রেষণা কাজ করে। আবার কোনো ছাত্র যদি পড়াশুনোয় অমনোযোগী হয় তার পিছনে ঋণাত্মক প্রেষণা কাজ করে। তা এখন আমরা বলতে পারি আসলে কি প্রেষণাটা কী। সেটা হলো কি, যদি আমি একটা পুরাতন একটা প্রবাদ আছে, সেটা কি যে ঘোড়াকে আমি জোর করে পানির দিকে টেনে নিয়ে যেতে পারি, যদি তার পিপাসা না লাগে তাহলে তার দ্বারাই পানি পান করানো সম্ভব না। তাহলে কি করতে হবে? অবশ্যই পিপাসা লাগানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে কি প্রেষণা হলো কি, কর্মীদেরকে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার ক্ষমতা। সে নিজে ইচ্ছাপ্রণোদিত হয়ে কাজে আগ্রহ সৃষ্টি হবে। এটা হলো প্রেষণা। নেক্সট, এরপরে কি আছে, আমরা প্রেষণা দানের পদ্ধতি, মানে আমরা কিভাবে কর্মীদেরকে প্রেষণা দেব। তাই এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কি কি? একটা আছে ইতিবাচক প্রেষণা, আর একটা আছে নেতিবাচক প্রেষণা। তাহলে প্রথমে আমরা দেখি কি ইতিবাচক প্রেষণা কি আছে। ইতিবাচককে আমরা দুই ভাগে ভাগ করতেছি। কি আছে? একটা আর্থিক প্রেষণা পদ্ধতি, আর একটা আছে অনার্থিক প্রেষণা পদ্ধতি। নেতিবাচককে আমরা ভাগ করতেছি 5 ভাগে। প্রথমে আছে তিরস্কার, পদাবনতি, শাস্তি প্রদান, বরখাস্ত, ছাঁটাই ইত্যাদি। তাহলে আমরা এখন দেখি ইতিবাচক প্রেষণা পদ্ধতি, একে আমরা ভাগ করতেছি কয় ভাগে? 2 ভাগে। একটা আছে আর্থিক, আর একটা কি অনার্থিক। তা আমরা প্রথমেই আর্থিক দিক নিয়ে আলোচনা করি। আর্থিকটা কি? যেটা অর্থ সংক্রান্ত, অর্থের সাথে সম্পৃক্ত, সেটা হলো আর্থিক প্রেষণা। তাহলে আমরা প্রথমে কি দেখি? ন্যায্য বেতন। ন্যায্য বেতন কি? মাহিনা, মাসুহারা, পারিশ্রমিক ও মজুরি, এটাকেই আমরা বেতন বলি। বেতন বলতে আমরা মূল বেতনকেই বুঝে থাকি। তা এখানে প্রতিষ্ঠানে যদি উচ্চ বেতন থাকে তাহলে কি শ্রমিক কর্মীরা কাজের প্রতি আগ্রহী হয়, আর যদি বেতন যদি কম হয় তাহলে সেখানে কাজের আগ্রহ হারাই ফেলে। তা স্বভাবতই শ্রমিক কর্মীরা উচ্চ বেতনের প্রত্যাশা করে। 2 নম্বর আছে কি মুনাফার অংশ। মুনাফার অংশ কি? পণ্য ও সেবা বিক্রয় করে আমাদের অর্জিত অর্থই আছে মুনাফার অংশ। মুনাফার অংশটা স্বভাবতই মালিকেরই প্রাপ্য। তা এটা যদি অনেক সময় আমরা এর কিছু অংশ কর্মীদের মাঝে ভাগ করে দিই তাহলে কর্মীরা প্রতিষ্ঠানটাকে নিজের মনে করে এবং তাদের কাজের আগ্রহ বৃদ্ধি হয়। বর্তমানকালে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে এর অংশটা 5% বাধ্যতামূলক জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 3 নম্বর বোনাস। বোনাসটা কি? প্রত্যাশার সাথে প্রাপ্তি অংশকেই বোনাস বলে। আমরা কাজ করতে যে যদি বিভিন্ন সময়ে বোনাসের ব্যবস্থা করে থাকি তাহলে সেখানে কি শ্রমিক কর্মীরা কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। যেমন বিভিন্ন পর্বে, আমাদের ঈদ আছে, পূজা আছে, বিভিন্ন পর্বে আমরা কি করি? এই বোনাসের ব্যবস্থা করে থাকি। এছাড়াও যদি প্রতিষ্ঠানে লাভের পরিমাণ বেশি হয় তা উৎসবের বাইরেও বোনাসটা প্রদান করা হয়। এরপরে কি আছে? আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা কি? কর্মক্ষেত্রে যদি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে সেখানে কি কাজের আগ্রহটা বাড়ে। আর্থিক নিরাপত্তাটা কি আছে? আমি যেখানে
কাজ করতেছি, কাজে আমি ভবিষ্যতে যখন আমি কর্মজীবন শেষে আমি যে সুবিধাটা পাবো সেটাকে বলা হয় আর্থিক নিরাপত্তা। তারপরে কি আছে অগ্রিম। অগ্রিম কি, যে আমি যে অর্থটা আমাকে কর্মজীবনের শেষে দেওয়া হবে সেখান থেকে যদি অগ্রিম দেওয়া হয় সেটা তাকে আমরা কি বলি, অগ্রিম। যেমন অনেক সময় শ্রমিক কর্মী বা অন্যান্য কর্মচারী তাদের নিজের প্রয়োজনে বাড়ি মানে বাসস্থান সুবিধা বা অন্যান্য সুবিধা জন্যে তারা কি করে, এখান থেকে অগ্রিম অর্থ নিয়ে তারা এই বাড়ির সুযোগটা, বাড়ি করার সুযোগ গ্রহণ করে এবং তার ওই বেতন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে কাইটে ওইটা পরিশোধ করা হয়। 4 নম্বর কি না, তারপরে কি আছে বাসস্থান ভাতা। বাসস্থান কি, শ্রমিক কর্মীরা স্বভাবতই পরিবার পরিজনের লোকজন নিয়ে বসবাস করতে চায়, তা সেখানে পরিবারজন নিয়ে বসবাস করতে গেলে তাদের বাসস্থান সুবিধাটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। তা সেখানে কি বাসস্থান সুবিধা কি আছে, যে মূল যে বেতনের একটা নির্দিষ্ট হারে যে অর্থটা দেওয়া হয়। সাধারণত শহর অঞ্চলে আমাদের এটা কি এই বাড়ি ভাড়ার পরিমাণটা অনেক বেশি এবং যে কারণে যে শ্রমিকদের যদি বাসস্থান না দেওয়া হলেও মূল বেতনের সাথে বেতনের একটা নির্দিষ্ট অংশ হারে প্রদান করে, সেটা হচ্ছে বাসস্থান সুবিধা। এরপরে আছে কি পরিবহন সুবিধা। পরিবহনটা কি, অনেক সময় বিভিন্ন প্রকার দূরত্ব থেকে এসে কর্মস্থলে যোগ দিতে হয়। এই কর্মস্থলে যোগ দিতে গেলে তাদের নিরাপদে আসতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থের প্রয়োজনটা মেটানোর জন্য আমরা যে সুযোগটা প্রদান করি বেতনের সাথে, আমরা কিছু বাড়তি যে সুবিধাটা দিতে থাকি সেটা হচ্ছে কি পরিবহন ভাতা। এরপরে আছে কি চিকিৎসা সুবিধা। চিকিৎসা সুবিধা কি, যারা প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা তাদের যাতে স্বাস্থ্য ব্যবস্থা সুন্দর নিরাপদে রাখতে পারে, এই কারণে তাদেরকে বিভিন্ন সময়ে চিকিৎসার সুবিধা প্রদান করায়। ক্ষেত্র বিশেষে পরিবার পরিজনের লোকজনদেরকেও চিকিৎসার সুবিধা প্রদান করা হয়ে থাকে। এরপরে কি আসতেছে পদোন্নতি। পদোন্নতিটা কি, স্বভাবতই কম ওর সুযোগ সম্বলিত পদ থেকে অধিকতর সুযোগ সুবিধা সম্বলিত দায়িত্বপূর্ণ পদে দেওয়াটাই হচ্ছে কি পদোন্নতি। সাধারণত কর্মক্ষেত্রে প্রত্যেকেই তার পদোন্নতি প্রত্যাশা করে, কারণ পদোন্নতির সাথে সাথে তার সমস্ত প্রকারের সুযোগ সুবিধা, বাড়ি গাড়ি যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা বাড়ে যায় এবং এখানে পদোন্নতির সুযোগ থাকলে কর্মক্ষেত্রে তার কাজের আগ্রহটা বৃদ্ধি পায়। এছাড়া আছে কি অন্যান্য পদ্ধতি বলতে কি, আমরা ক্যান্টিন সুবিধা, তারপরে খেলাধুলা বিনোদনমূলক বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলো সবাই প্রত্যাশা করে। তাহলে আমরা এটা গেল কি আর্থিক উপায় বা পদ্ধতি। এরপরে আমরা দেখব কি অনার্থিক উপায় বা পদ্ধতি। অনার্থিক কি, যেটা অর্থ ছাড়া, অর্থের বাইরে আমরা যেটা দিয়ে থাকি সেটাকে বলা হয় অনার্থিক পেশনা পদ্ধতি। তাহলে একেও আমরা কয় ভাগে ভাগ করেছি। প্রথমে কি আছে সুষ্ঠু কর্ম পরিবেশ। সুষ্ঠু কর্ম পরিবেশ বলতে কি বোঝায়, কাজের পরিবেশটাকে সুন্দর রাখা, আলো ঝলমল, ভয়ভীতি মুক্ততা, খেলাধুলার সুযোগ, বিনোদন, বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা যদি থাকে সেটাকে আমরা কি বলবো, সুষ্ঠু কর্ম পরিবেশ। 2 নম্বর কি নিরাপত্তা। নিরাপত্তা কি, প্রত্যেক মানুষই তার কর্মক্ষেত্রকে সে নিরাপদ দেখতে চায়। যদি কেউ ভয়ভীতি ও শঙ্কা মুখ অবস্থায় কাজ করতে যায় তাহলে সেখানে তার কাজের মানটা ভালো হয় না। এই জন্য কী হবে, তাকে সবসময় ভয়ভীতি মুক্ত হয়ে কাজ করতে হবে। এই জন্য কাজটাকে অবশ্যই নিরাপত্তা না থাকলেই কাজের ক্ষেত্রে তার আগ্রহ বাড়বে না। এরপরে কি আছে আকর্ষণীয় কাজ। আকর্ষণীয় কাজ কি, কাজটাকে যদি আমার নিকট আকর্ষণীয় করে তুলতে পারি, যদি কাজের প্রতি আমি আমার নিজের মতামত প্রয়োগ করার সুযোগ থাকে তাহলে সেখানে কাজটাকে আকর্ষণীয় হবে। তাহলে কাজ যদি আকর্ষণীয় হয় তাহলে আমার সেখানে কী হবে,
কাজের আগ্রহটা বাড়বে বা এখানে কর্মী কি পেশনা বৃদ্ধি পাবে। এরপরে কি উত্তম ব্যবহার, মানে কথাই আছে ভালো ভালো কাজে পয়সা লাগে না, ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা দেওয়ার দরকার হয় না। তো এখন যদি কেউ কোনো ভালো কাজ করে তার জন্য যদি তার সাথে সঠিক মানে যার কাছ থেকে যে ব্যবহারটা পাওয়ার কথা সেই ব্যবহারটা আমরা যদি পাই তাহলে কী হবে, আমার ভবিষ্যতে এই কাজের আগ্রহটা বাড়বে এবং কাজ করতে আমি উৎসাহ বোধ করব। এরপরে কি আছে প্রশিক্ষণ সুবিধা। প্রশিক্ষণ কি, মানুষ জন্ম নিয়েই কিন্তু অভিজ্ঞতা নিয়ে কিন্তু জন্মায় না। তাহলে কী করতে হয়, জন্ম নেওয়ার পরেই তাকে কিন্তু ওই কাজের যোগ্য করে গড়ে তোলা হয় এবং ওই কাজের যোগ্য গড়ে তোলার জন্য তাকে হাতে কলমে যে তাত্ত্বিক জ্ঞানটা দান করা হয়, এটা হচ্ছে কি প্রশিক্ষণ। মানে কাজের উপর যদি আমি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ সুবিধা থাকে তাহলে স্বভাবতই শ্রমিকদের কাজের আগ্রহ বাড়বে। আর এতে আর একটা সুযোগ কি, আমি যদি প্রশিক্ষণের সুযোগ থাকে তাহলে আমি ওই কাজের যোগ্য হয়ে উঠতে পারবো এবং আমি এইখান থেকে পরবর্তী পর্যায়ে যাওয়ারও আমার সুযোগ তৈরি হবে। এই জন্যই প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণের সুযোগ থাকে স্বভাবতই ওই কাজটা তার নিকট আকর্ষণীয় হবে। এরপরে আছে কি সুবিচার প্রতিষ্ঠা। সুবিচার কি, প্রতিষ্ঠানে যদি অবস্থানে যদি অন্যায় অবিচার করা হয় তাহলে তারা কাজের আগ্রহ হারাই ফেলে। যারা ঊর্ধ্বতন আছে তারা যদি সবসময় কাজের যদি কেউ কোনো অন্যায় করে তা অন্যায়ের জন্য যদি সুবিচার প্রতিষ্ঠা করা হয় তাহলে সেই কাজের আগ্রহটা বাড়বে। এরপরে কি আছে শ্রমিক সংঘ করার সুযোগ। শ্রমিক সংঘ কি, প্রতিষ্ঠানে যে কর্মরত শ্রমিক আছে তাদের চাকরি সংক্রান্ত বিষয়ে যদি রাজনীতি বা দল করার সুযোগ দেওয়া হয় সেটাকেই বলা হয় শ্রমিক সংঘ। শ্রমিক সংঘ থাকলে কী হবে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেওয়ার সুযোগ পায়। তাহলে কী হবে, শ্রমিক সংঘ থাকলেও শ্রমিক সংঘ করার সুযোগ দিলেও সেখানে শ্রমিকদের কাজের আগ্রহটা বেড়ে যাবে। এরপরে কি আছে প্রতিষ্ঠানের সুনাম। আসলে সুনামটা কি, এমন একটা জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু প্রত্যেক মানুষই দেশে কী করে, সুনাম প্রত্যাশা করে। তাহলে তুমি কোন প্রতিষ্ঠানে কাজ করো, অমুক প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে কী আছে, এই যে না ওই প্রতিষ্ঠান তো ভালো। যেমন আমরা যদি কোনো জিনিস ক্রয় করতে যাই, বাটা একটা ভালো কোম্পানি, বাটার জিনিস ক্রয় করতে ইচ্ছুক, তাহলে এই যেটা সুনাম, তা প্রত্যেকে কিন্তু ওই ভালো জায়গায় কাজ করতে চাই। তাহলে প্রতিষ্ঠানের সুনামও কিন্তু পেশনাদানের ক্ষেত্রে একটা বড় উপায় বা পদ্ধতি। সবশেষে কী আছে, অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা এইগুলো আছে কি, তাহলে আমরা কি নেক্সট আমরা শ্রমিকদের এই সমস্ত উপায়ে পেশনা দিয়ে থাকি। তাহলে আমরা আজকে এই বিষয়ে শ্রমিকদের পেশনাদানের উপায় বা মানে পেশনা কি, পেশনাদানের উপায় বা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের যদি এই বিষয়ে কারোর কোনো জানার থাকে তাহলে আমার কাছে প্রশ্ন করবা, আমি বা মোবাইল করবা, আমি তোমাদেরকে পরবর্তীতে এই বিষয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।